নমস্কার সবাইকে। অনেক ধন্যবাদ, আজকের এই আলোচনায় তোমরা সবাই এসেছো। তো যেহেতু একটা ক্যাম্পেইন আমাদের পুরো 1 মাস ধরে চলছে, যেটা সম্পর্কে আমরা সবাই জানি যে ঘরের কাজ সবার কাজ। তো এই ঘরের কাজে ছেলেদের অংশগ্রহণ আহ কেন প্রয়োজন বলে মনে হচ্ছে? আমি এই প্রশ্নটা নিয়ে একটু আয়শাদির কাছে যেতে চাই। আয়শাদি, যদি তোমার অভিজ্ঞতা থেকে বলো যে কেন ছেলেদের আরো বেশি করে ঘরের কাজে অংশগ্রহণ করানো প্রয়োজন। ওকে। থ্যাংক ইউ মৌসুমী। প্রথম এবং প্রধান জিনিস হচ্ছে দুটো জায়গা। একটা তো আমরা সবাই জানি যে আমরা যারাই জেন্ডার নর্মস চেঞ্জ নিয়ে কাজ করছি, সেখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে আনইকুয়াল শেয়ার অফ ডোমেস্টিক ওয়ার্ক, ঘরের কাজে অসম অংশগ্রহণ। সেই জায়গাটা তো ভাঙার দরকার আছে, যাতে মেয়েদের টাইম আরো বেটার পায়, তারা তারা লেজার যাতে টাইম পায়, এবং তারা নিজেদের কেরিয়ার এক্সেট্রার মধ্যেও যাতে আহ অংশগ্রহণ করতে পারে। তার পাশাপাশি আরেকটা বড় জায়গা কিন্তু কাজ করতে গিয়ে বেরিয়ে আসছে। সেটা হচ্ছে যে একটা পুরুষের মধ্যেও কিন্তু যখন তারা যে কোনো ধরনের কেয়ারের কাজে যুক্ত হচ্ছে, তাতে কিন্তু তাদের একটা ব্যক্তিত্বের বদল ঘটছে, যেটা কিন্তু একাধিক স্টাডি দেখিয়েছে। ফলে আজকে কেয়ারিং ম্যাসকুলিনিটিস কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং আমাদেরও যে ছোট্ট স্টাডি রয়েছে, তার মধ্যেও দেখা যাচ্ছে যে আমার বাবা যখন আমাকে কোনো রকম যত্ন আত্তি ইত্যাদি করেছেন, সেই জিনিসটা কিন্তু আমাদের অ্যাডাল্টহুডেও স্মৃতিতে থেকে যাচ্ছে, যেটা আহ ব্যক্তিত্বের ক্ষেত্রে কিন্তু একটা বদল হচ্ছে। ফলে সেই জায়গা থেকে এটা জরুরি। একদম। ধন্যবাদ। তুমি যেটা বললে যে কেয়ারিং ম্যাসকিউলিনিটিস, আমি একটু মৃদুলের কাছে চলে যাব এই প্রশ্নটা নিয়ে। কারণ কেয়ার মানে, কেয়ার শব্দটাই যখন উচ্চারণ হয় এবং সমাজ ধরে নেয় যে এটা একমাত্র মহিলাদের কাজ এবং মহিলারাই এটা ভালো করে করতে পারেন, ছেলেদের মধ্যে সেই ইমোশন গুলো নেই। তো আহ, আমি জানি মৃদুল সবে সবেই হয়তো বাবা হয়েছে এবং সে বাচ্চাকে নিয়ে এখন খুব ভালো একটা সময় কাটাচ্ছে। তো তুমি যদি একটুখানি তোমার অভিজ্ঞতাটা বলো এবং তাতে তোমাদের সাথে, তোমার সঙ্গীর সাথে রিলেশনে কোনো চেঞ্জ হয়েছে কিনা এবং তোমার কেমন লাগছে এই সময়টা, একটুখানি যদি বলো। আহ, হ্যাঁ, সত্যি মানে আহ, মানে আমার ক্ষেত্রে মানে যেটা এসছে, মানে আমি 2016-তে ফার্স্ট সোয়ামের সঙ্গে মেন অ্যান্ড বয়েজ কাজের সঙ্গে যুক্ত হই। আর প্রায় আমার 8 থেকে 9 বছর এই কাজের সঙ্গেই যুক্ত আছি। তার সঙ্গে আরো অনেক মহিলাদের দিদিদের সঙ্গেও কাজগুলো করছি। বাট আমার বেশিরভাগ সময়টা গেছে মেন অ্যান্ড বয়েজ কাজের ক্ষেত্রে, ডায়মন্ড হারবার রুরাল রুরাল এরিয়াতে। তো সেই জায়গায় মানে যে টপিকটা সত্যি মানে এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে ঘরের কাজ সবার কাজ। আর এখানে বলতে গেলে দিদি যে একটু আগে যেগুলো বললেন, যে আমাদের এই জায়গাটা, যে ইকুয়ালিটির জায়গাটা, মানে আমাদের সবাই দরকার ঘরের কাজ। আমরা প্রথমে ছেলেরা বলতাম যে হচ্ছে এটা, যখন প্রথম প্রথম আসতাম, যে ঘরের কাজে হেল্প করা, বা আমরা একটু ঘরের কাজে হেল্প করে দিতাম। তো সেই মাইন্ডসেটটা থেকে এখন 2024-এ দাঁড়িয়ে আমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা কাজ করছি বা যুক্ত আছি, আমরা কিন্তু আর ওই ওয়ার্ডটা ইউজ করি না যে ঘরের কাজে হেল্প করি। আমরা পুরোপুরি বিশ্বাস করি যে ঘরের কাজ কেন, যে কোনো কাজই সবাই সমানভাবে করার দরকার আছে। এবং তাতে হচ্ছে ইকুয়ালিটির জায়গা থেকেও বড় জিনিস হচ্ছে সম্পর্ক ভালো হয়, বা হচ্ছে বন্ডিং তৈরি হয়, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো যেগুলো খুবই দরকার একটা রিলেশন বলো, সম্পর্কের মানে টিকিয়ে রাখার জন্য। আর এমনি থেকে একটু আগে যেটা বললেন যে আমার পার্টনারের সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে চেঞ্জেস এর ক্ষেত্রে ডেফিনেটলি মানে আমি তো এখনো স্টিল শিখছি নিজের মধ্যে চেঞ্জ। বরাবরই লড়াই চলছে চেঞ্জ আনার জন্য। আমার নিজের সঙ্গে নিজের কাজ এখনো চলছে, এবং এখনো সময় লাগবে। প্রথমত মানে আমার পার্টনারের সঙ্গে মানে আমি যখন বললাম 2016 থেকে যখন শুরু করতাম, তখন আমি আমাদের স্বয়মের আনবির কাছে মানে প্রশ্ন করছিলাম যে দিদি,
তো আমরা তো ইকুয়ালিটির কথা বলি, ফ্রিডমের কথা বলি। তো আমাদের যারা পার্টনার আছে তাদেরকে তো আমরা বরাবরই বলি যে হচ্ছে তোমরা কেন ইন্ডিপেন্ডেন্টলি এখানে যেতে পারছো না, কেন ওখানে যাচ্ছ না? সেই কোথাও যেতে গেলে, কেনাকাটা করতে গেলে আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা তো চাইছি ওদের ফ্রিডম দিতে, বা ওদেরকে স্পেস দিতে, বা ওরা নিজের ইচ্ছাতে যেটা করতে চায় সেটা করুক। তো তা সত্ত্বেও আমাদেরকে সেই জায়গায় মানে সঙ্গে নিয়ে রাখে। তো আনুদি মানে ফার্স্ট আমাকে একটা জিনিসই বলেছিল, যে আমি যে ওয়ার্ডটা ইউজ করছি যে আমি ফ্রিডম দিচ্ছি, তো আমি কে ওদেরকে ফ্রিডম দেওয়ার, বা আমার পার্টনারকে ফ্রিডম দেওয়ার কে আমি? বা আমি কে ডিসাইড করার যে ও কার সঙ্গে যাবে না যাবে, বা ও কোনটাতে কমফোর্টেবল? তো এই জিনিসটা আমার সেই থেকে মানে মাথার মধ্যে স্ট্রাইক করে, আর স্টিল নাও এখনো পর্যন্ত মানে আমি সবে 4 মাস আমি নিউ ফাদার হয়েছি। তো আমাদের মধ্যে বন্ডিং খুবই ভালো। ইভেন আমি এমন আমার যখন ওয়াইফের সিজার হয়, মানে প্রেগনেন্সি পিরিয়ডের সময়, আমি ইভেন ওর সঙ্গে সারাক্ষণ যে মানে সত্যি বলতে যখন ওদের প্রেগনেন্সি পিরিয়ডে পেটে কিছু ব্যথা হতো, বা মাথা যন্ত্রণা করতো, বা টায়ার্ডনেস লাগতো, আমি কিন্তু সেই জায়গা থেকে যে একটা মেল মানে ম্যাসকুলিনিটির জায়গা থেকে বা পেট্রিয়ার্কাল জায়গা থেকে, যে ওটা মেয়েদের কাজ, আমরা কেন ওখানে হাত দেবো? তো আমি বরাবরই স্টিল 9 মান্থ যতদিন ছিল আমি ওর সঙ্গে ছিলাম। ইভেন বেবি হওয়ার পরে সত্যি বলতে আমার সত্যি খুব আহ, ভালো লাগে, মানে প্রাউড ফিল হয় যে আমরা দুজনে মিলে আমাদের বেবিকে একসঙ্গে নিয়ে বড় করছি। মানে ইভেন আমার বেবি যখন পটি করে, ডাইপার চেঞ্জ করা, পটি ক্লিন করা, ওর কাঁথাগুলো যেগুলো আছে সেগুলো বাইরে শুকনো দেওয়া, দুজনে মিলে, আমিও করি ও করে যখন যা সময় হয়। প্রথম 3 মান্থ সত্যি বলতে দুজনের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট ছিল, কারণ বেবি রাত্রেবেলা পুরো সারা রাত কাঁদতো। এবার আমরা তখন আমি সারাদিন কাজে যাওয়ার পরে ও যখন বাড়িতে থাকতাম, তো ও সারাদিন সিজার অবস্থায় কিন্তু ও ফিডিং করাতো, ব্রেস্ট ফিডিং করাতো, ওকে নিয়ে থাকতো। তো মানে আমার সারাদিন পরে গিয়েও ওর অবস্থা দেখে আমার কখনো ফিল হয়নি যে আমি যে অফিসে তো বসে আরাম করে বসে ডিউটি করছি, কাজ করছি, বাট ও যে এই অবস্থাতেও যে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, বসে বসে আছে ওই অবস্থায়, মানে সেই জায়গা থেকে সারা রাত যে ও জাগতে হচ্ছে, তার সঙ্গে আমরা দুজন মিলে শেয়ারিং করে কিছুক্ষণ ও ঘুমাতো, আমি নিয়ে ওকে কোলে রাখতাম, ঘুমাতো না, ও কিছুক্ষণ নিত, তো এইভাবে ভাগ করে আমরা কাজ করতাম। আর সত্যি বলতে আমার পার্টনার, জানি না ওর ক্ষেত্রে কি, বাট ও আই থিঙ্ক ও আমাদের সম্পর্ক আগের তুলনায় অনেকটা বেটার, কারণ দুজনের বোঝাপড়া খুব ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ডিং একটা আছে, এবং দুজনের মধ্যে একটা বোঝাপড়া আছে যে আমরা এটা নয় যে হচ্ছে আমি যেটা বলবো সেটাই হবে, এটা নয় যে আমি ডমিনেট করব, বা আমি যেহেতু পুরুষে বাড়ির হচ্ছে ছেলে, সেই জন্য আমার কথাটাই শেষ কথা হবে, এমন আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু নয়। ডিসিশন বোধ দুজন মিলেই নেওয়া হয়, কোনো কিছু ডিসিশন যখন নেওয়ার ক্ষেত্রে হয়, কোনো কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়, কেনাকাটির ক্ষেত্রে হয়, দুজনে সেম জায়গায় থাকে। তো সেই জায়গা থেকে আমার রিলেশনশিপ অনেকটা গ্রো হয়েছে। ও আমাকে মানে বোঝাপড়ার চেষ্টা, মানে বুঝছে, এবং এটা হয় যে ঝগড়া বা আহ, অশান্তি হয় না, সব জায়গায় হয়, কিন্তু এই আর কি মানে আন্ডারস্ট্যান্ডিংটা অনেকটা ক্লিয়ার, মানে পরিষ্কার আমার কাছে যে আমি ওর থেকে কি এক্সপেক্ট করি, ও আমার থেকে কি এক্সপেক্ট করে, আর ও আমাকে কতটা বোঝে, আমি কতটা বুঝি, এটাই একটা একদম। ভালো জায়গা। থ্যাংক ইউ মৃদুল, তোমাদের সম্পর্ক যে পরিবর্তনটা হয়েছে সেটার কথা শেয়ার করার জন্য। আমি এই একই প্রশ্ন নিয়ে একটু কাকলির কাছে চলে যেতে চাই। যে কেয়ার ওয়ার্ক তো বটেই, এবং এই ঘরের কাজে অংশগ্রহণ যদি ছেলেরা করে, তাতে কি মহিলাদের কাজে পার্টিসিপেশনে কিংবা কোনো রকম ট্রেনিং এ যোগদান, তাদের স্কিল ডেভেলপমেন্ট, এইগুলোতে কি কোনো রকম চেঞ্জেস হতে পারে? কিংবা সেই দিকটা যদি, সেই দিকগুলো নিয়ে যদি তুমি একটু কথা বলো, যে ছেলেরা যদি বাড়ির কাজে আরো বেশি অংশগ্রহণ হয়, তাহলে মহিলাদের সম্পর্কের গভীরতা থেকে এর বাইরে আর কি কি ধরনের মহিলাদের জীবনে প্রভাব পড়তে পারে এইটা? ধন্যবাদ মৌসুমী। তুমি যেটা বলতে চাইছো একদমই ঠিকই, যে বাড়ির মহিলাদের, মানে যেটা আয়শাদিও বললেন, যে মহিলারা অনেক টাইম দিতে পারবে বাইরে, ভ্যালুয়েবল টাইমগুলো। কারণ হচ্ছে যে আমাদের ছোট থেকেই তো আমরা যেভাবে বড় করা হয় একটি মেয়েকে, যে এই বাড়ির কাজটা তোমার অ্যাকচুয়ালি কাজ, এবং ছেলেদেরকেও ওভাবে শেখানো হয়। আমরা সবাই জানি যে বাইরের কাজটা হচ্ছে তোমার কাজ।
তো এইটা এত ভাবে আমাদের ইন ডেপথ হয়ে যায়, মানে আমাদের এত রুটে মিশে যায় যে ওটা নিয়ে মানে কথা বলতে গিয়ে বা ওটা বার করতে গেলে ছেলে এবং মেয়ে বোথ কিন্তু ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ আমরা একটু নড়াচড়া করি যে হ্যাঁ আমার হাজব্যান্ড তো চা করে দেয়, আমার হাজব্যান্ড তো বাড়িতে গেলে দেখি রান্না করে দেয়, বা কেউ কেউ বলে হ্যাঁ আমার যেদিন শরীর খারাপ থাকে আমার হাজব্যান্ড রান্না করে। মানে এইগুলো আসে, মানে আমার স্বামী যদি আমাকে এইটুকু সুবিধা দিচ্ছে আমরা তখনই ভাবি আমার স্বামী ভীষণ ভালো। আমি খারাপ বলছি না, কিন্তু এই জায়গাটা আসে না, বা আমরা নিজেরাও মেয়েরা বুঝতে পারি না যে বাড়ি পরিচালনাটারই একটা বড় দায়িত্ব। শুধু মানে একটা যে আমি ম্যানুয়ালি কাজগুলো করছি সেটার থেকেও একটা যে আমাকে বাচ্চারই খাবার হবে, স্কুলে ব্যাগে ওই খাতাটা ঢোকাতে হবে, এই টিফিন হবে, এখানে এটা দেয়া যাবে না, ওর অ্যালার্জি আছে বা সামথিং, মানে সেখানে যদি আরেকজন হেল্পারও থাকে তাকে ইনস্ট্রাকশন দেওয়া, এই যে পুরো ব্যাপারটা মেয়েদেরকে মাথায় নিতে হয়। এই দায়িত্বগুলো যদি সত্যি ভাগ হয় তাহলে মেয়েরা, কারণ আমি অনেক মহিলাদের দেখেছি, মানে আমরা যেহেতু ডোমেস্টিক ওয়ার্কার একদম, যারা মানুষের বাড়িতে কাজ করছে মার্জিনাল সেকশনে মহিলাদের সঙ্গে কাজ করছি, এবং আমি যখন সহকর্মীদের দেখছি বা অন্যান্য জায়গাতেও দেখছি যে সে কাজ করছে কিন্তু সে সারাক্ষণ হয়তো বাড়ির যে পরিচারিকা তাকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, বা বাচ্চাকে পড়াশোনার ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, এখান থেকে সে সিটিটিভি লাগিয়ে যায় তাকে বলছে এই তুই কম্পিউটার অফ কর এবার। কিন্তু এই কাজগুলো কিন্তু মহিলাদের রয়েই গেছে, মানে এইগুলো কিন্তু কমছে না, মানে দায়িত্বগুলো সব রয়ে গেল। একটা যেটা হলো যে কেউ একজন গিয়ে আর একটা হেল্প করে দিচ্ছে, কাজগুলো মহিলাদেরই থেকে গেছে, নয় বাড়ির মহিলা নয় অন্য কোনো মহিলা এসে সেখানে সামলাচ্ছে। তো এই যে ইনস্ট্রাকশন, মানে এই যে মাথার মধ্যে পুরো কাজগুলো রাখতে হচ্ছে, এইটার থেকে যখন মানে আমি নিজের কথাও যদি ভাবি যে আমি যখন বাইরে যাচ্ছি কোনো অফিসের থেকে, আমি টোটালি কিছু করি না, মানে আমি চেষ্টা করি একদম ওগুলো থেকে রিলিভ হয়ে যেতে, মানে আমি সকালবেলা উঠে কি রান্না হবে সেটাও যখন আমার কলিগরা করে আমি সেটাও করি না, যে তখন মনে হয় যে আমার এটা রিলিভ। এইটা একটা বড় উপলব্ধি যেটা আমরা যখন ট্রেনিং এ ওই ডোমেস্টিক ওয়ার্কার বা মহিলাদেরকেও নিয়ে যাই, আমরা কিছু মহিলাকে দেখেছি তারা এইটা এনজয় করতে পারেন, কিছুটা পারেন না, কিন্তু এই জায়গাটা ভাগটা যদি করে নেওয়া হয় বা কাজগুলোকে যদি উভয়ই খুব করে জানে, মানে আজকে হুম। আমার বাচ্চা কি খেতে ভালোবাসে বা কোনটাতে অ্যালার্জি আছে বাবারও জানা হুম। দরকার, বা কোন সময় হুম। কোন ওষুধটা লাগবে, কোন কোন ডেতে কোন ক্লাস আছে, কোন খাতাটা ঢোকাতে হবে সেটা বাবারও জানা দরকার, এবং উভয়ই যে কোনো সময় যাতে রোলগুলো যদি চেঞ্জও হয় আর একজনের উপর চাপ না হয়ে যায়, এই জায়গাটা একদম। খুব জরুরি। তাহলে মহিলারা অনেক বেশি, যেটা তুমি বলতে চাইছো, বাইরে হুম। টাইম দিতে পারবে এবং কাজ করতে পারবে, কারণ ওই একদম। শেয়ারটাও তো ফ্যামিলিতে লাগে। একদম। ধন্যবাদ কাকলি, তুমি যেটা বলছো যে অনেক সময় ঘরের কাজটা শুধুমাত্র যে ফিজিক্যালি কাজ করা না, এই যে মাথাতেও কাজটাকে নিয়ে সব জায়গায় যেতে হয়, এই এইটারও একটা বন্টন হওয়া দরকার, শুধুমাত্র ঘরের কাজের ফিজিক্যাল বন্টন না। তো আমি একটু এই প্রশ্ন নিয়েই রাহুলের কাছে আসবো, যে রাহুল তুমি যদি একটু শেয়ার করো যে এই অংশগ্রহণ ঘরের কাজে শুধুমাত্র মানে কাজ করা দরকার, সেইটা শুধু চিন্তাতে না, আমি অ্যাকশনে কি করে আরো বেশি আহ বাড়াতে পারি, মানে আরো আরো বেশি ছেলেরা অ্যাকশনেও কাজ ঘরের কাজে অংশগ্রহণ করবে। কারণ অনেক সময় আমরা দেখি যে ছেলেরা বলছে হ্যাঁ হ্যাঁ এটা হওয়া দরকার, কিন্তু অ্যাকশনে হচ্ছে না। তো এইটাতে আমরা কিভাবে আহ যদি আমরা পার্টিকুলার স্ট্র্যাটেজিতে আসি যে কি কি করা যেতে পারে, কারণ তোমার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। দীর্ঘদিন নাকি আছে, যাই হোক। হ্যাঁ। মানে প্রথমে তো মানে ধন্যবাদ মানে আমাকে এবং অবশ্যই মৃদুলকে এরকম একটা প্ল্যাটফর্মে বলার জন্য সুযোগ করে দেওয়া। আমার যেটা মনে হয় যে মানে শুধুমাত্র কথাবার্তায় বা চিন্তাতে মানে এই ধরনের বদল আনা সম্ভব নয়, কারণ তারও আগে যেটা প্রয়োজন, আমরা রোজ বিভিন্ন রকম শব্দ বলি, তো যেটা মৃদুল একটা কথা বললো, আমাদের কিছু শব্দ ব্যবহার করা পাল্টাতে হবে এক্ষুনি। আমরা এখনো মনে করি যে বাড়ির কাজ সবার কাজ, হলো প্রোগ্রামের এইটা এটা থিম অবশ্যই, কিন্তু আমরা মনে করি বাড়ির কাজ মেয়েদেরই কাজ। কারণ আমরা ওয়াইফকে পরিচয় দিই কিন্তু হাউস ওয়াইফ হিসেবে, কিন্তু আমি ভুলেই যাই তিনি হয়তো চাকরি করছেন না, কিন্তু তিনি তো বাড়িটাকে সামলে রাখেন। হাউস মেকার তাকে তো বলি না আমরা কোনোদিন, তো তাকে আমরা এই পরিচয় ডাকি। বা পার্টনার আমরা এখন ব্যবহার করি, কিন্তু স্টিল ও আমার বউ, ও আমার ঘর সামলায়। আমার মনে হয় এই সেন্টেন্স গুলো, এই শব্দগুলো বলা বদল করা দরকার।
মায়ের বয়স হয়েছে, মায়েরা হয়তো কিছু করতে পারে না, কিন্তু স্টিল মাও তো ঘরটাকে সামলেই রাখছে, হাউস মেকার আমরা মাকেও বলি না কিন্তু। আর ওই ঘরের কাজ করলে মান সম্মান চলে যায়, এই ভাবনাটা আমার মনে হয় একটু পাল্টানো দরকার। কারণ আহ, আজকে আমি বা মৃদুল আমরা খুব লাকি, একটা এমন জেনারেশনে বড় হচ্ছে এবং এমন সংগঠনের সহচর্যে বড় হচ্ছে যেখানে সমানতার কথা বলে। আমি বা মৃদুল আমরা যখন দিনের শেষে ফিরে যাই এমন মানুষদের কাছে বা বন্ধুদের কাছে যারা কিন্তু মনে করে ঘরের কাজ করা মানে তুমি ছেলে হিসেবে তোমার নাকটা জাস্ট কেটে গেল, বা তুমি বউকে রান্নাতে হাতে হাতে করে দিচ্ছ, বেসিক্যালি তুমি তো, আর বললাম না সেন্টেন্স গুলো বললাম, কিন্তু আমার ওই বন্ধুগুলো বুঝতে পারে না যে বাড়িটা যদি সবার হয় তাহলে বাড়ির কাজটাও সকলেরই করার কথা। আর মা রেগে যায় বিয়ের পরে আমরা এত বেশি বউকে হেল্প করার চেষ্টা করি। গল্পটা এটা হচ্ছে যে আমি যদি ছোট থেকেই পরিবারে মাকে, বোনকে বা বাড়ির মহিলা সদস্যদের সাথে সাথেই কাজ করে বড় হতাম, মহিলা সদস্যরা জানতো যে আমার বাড়ির ছেলেটা এরকমই, ও প্রত্যেকটা কাজেতেই সমানভাবে অংশদারি নেয়। ঘর পোছার মধ্যে বা বাসনটা ধুয়ে দেওয়ার মধ্যে ছেলে মেয়ের ভাগাভাগি ও বোঝে না। এবার এইটা বিয়ের পরেও যদি আমি প্র্যাকটিস করি তাহলে কিন্তু বউয়ের মনে অনেক কিছু হতে পারেই, কারণ সে সদ্য হয়তো আমার পরিবারে এসেছে, এসে নতুন করে ডিসকভার করছে আমাকে বা পুরুষদেরকে। কিন্তু মা কিন্তু রেগে যাবে না, সে কিন্তু একবারও বলবে না যে ছেলেটা আমার স্ত্রী ভক্ত বা বউয়ের কষ্ট কম করার জন্য দেখো দেখো কত করছে, আমার বেলায় তো করতে হবে। আসলে কাজের যে ডিভিশন আমরা করেছি, এই ডিভিশনের যে মোড়ক এটা আমাদেরকে খুলে ফেলতে হবে। আর একদম। মুখে বলে নয় যে আমি আমি না ঘরে করি, করি বললে হবে না, সত্যিকারের হাত বাটাতে হবে, একটু হাত কড়া করতে হবে। একদম। ধন্যবাদ, তুমি দুটো খুব ভালো পয়েন্ট তুললে যে শব্দ ব্যবহার নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। কারণ সেটাতেও আমরা অনেক কিছু চালাতে থাকি পেট্রিয়ার্কাল। আর হচ্ছে যে শুধুমাত্র ছেলেটির সাথে না, পুরুষের সাথে না, তার আনুষঙ্গিক পরিবার, সেখানে বিভিন্ন জেনারেশনের মানে ওয়াইফের সাথে এবং মায়ের সাথে সমানভাবে কাজ করতে হবে। আমি একটু একই প্রশ্ন নিয়ে আয়শাদির কাছেও আসতে চাই, যে আর কিভাবে এই ঘরের কাজে ছেলেদের অংশগ্রহণ বাড়ানো যেতে পারে, কি কি স্ট্র্যাটেজি আমরা করতে পারি বলে মনে হয়? হ্যাঁ মৌসুমী, দুটো জিনিস এখানে গুরুত্বপূর্ণ বলা। এক নম্বর হচ্ছে যে আমরা যারা সংগঠনে রয়েছি, যে আমাদের যারা এই লিঙ্গ সাম্যের লক্ষ্যে কাজ করি, তারা তো নিজেদের এলাকায় এই ধরনের ক্যাম্পেইনও যখন করছি এবং সারা বছর ধরেই জেন্ডার নর্মস চেঞ্জ করার লক্ষ্যে যে কাজগুলো করছি, তার মধ্যে অনেক ছেলেরাই কিন্তু এই উদ্বুদ্ধ হয়ে তারা ঘরের কাজে অংশ নিতে শুরু করে এবং তারা কিন্তু করছে। একদিকে হচ্ছে এইটাকে প্রমোট করার একটা কালচার ক্রিয়েট করাটা খুব জরুরি, যেটা অনেক সময় আমরা করি যে সেই অঞ্চলের মধ্যে তাদের কিন্তু স্পেসিফিক্যালি বিশেষ পুরস্কার দেওয়া ইত্যাদি, এবং তাদের রোল মডেল হিসেবে ক্রিয়েট করা। এবং যেহেতু তারা ডিজিটাল রাইটস নিয়েও কাজ করে, তার মধ্যে নানা রকম ছোট রিলস, ছবি ইত্যাদি তারা তৈরি করে, যেটা মাস স্কেলে একটা শো করার একটা দরকার আছে, যাতে করে এই চিন্তা ভাবনারও বদলতে থাকে। পাশাপাশি কিন্তু আরেকটা বড় জায়গা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পরিবারের মধ্যে যে মেয়েরা আছেন, যদি সেটা মা হন বা কাকিমা হন বা হোয়াটএভার, ঠাকুমা হন বা এমনকি দিদিরাও হন, তারাও কিন্তু এটার মধ্যে একটা বড় আহ বাধা তৈরি করতে থাকে। তো ফলে তাদের সাথেও কিন্তু একটা সংলাপ চালিয়ে যাওয়ার একটা প্রয়োজন আছে, যে কেন এই বদলটা দরকার। এবং একটা ছেলেই হোক বা মেয়েই হোক, ঘরের কাজ যে যে কোনো মানুষেরই একটা একান্ত আবশ্যক কাজ। যেই কাজটা যদি না হয় তাহলে কিন্তু সে বাইরের শ্রমের জগতে সে যথেষ্ট পোক্তভাবে পা বাড়াতে পারেন না। তো এই জায়গাটার কিন্তু একটা সংলাপ চালিয়ে যাওয়া দরকার আছে। আরেকটা হচ্ছে এই ধরনের চিত্রগুলো, যে এটা যে স্বাভাবিক, সেই স্বাভাবিকতার ছবিটা তুলে ধরাটা
একান্ত দরকার আছে। একদম। তাহলে মানে একটা স্ট্র্যাটেজি খুব ভালোভাবে উঠে এলো যে আমাদের আরো বেশি বেশি করে রোল মডেল তৈরি করতে হবে এবং সেটাকে নিয়ে সে চর্চা করতে হবে, যাতে কিনা চ্যালেঞ্জেস গুলো আমাদের কমতে থাকে। আমি একই প্রশ্ন কাকলিকেও করতে চাই। কাকলি, যদি একটুখানি তুমি বলো যে যে স্ট্র্যাটেজির কথা উঠে এলো, এগুলো ছাড়া যদি আর কোনো স্ট্র্যাটেজি তোমার মনে হয় যে আমরা করলে আরো বেশি ছেলেরা মোটিভেটেড হবে, হ্যাঁ, তাদের মনে হবে যে এটা ওদেরও কাজ, না কিভাবে আমরা এটা করতে পারি? আহ, একটা তো মানে আমার যেটা মনে হয়, আগেই মনে হয়েছিল এবং আমি আজকে এটা বলতেও চাই যে মানে বাচ্চাদের কিভাবে বড় করা হচ্ছে, মানে ছোট থেকে যদি এই শেয়ারিং গুলো শেখানো হয়, মানে আমাদের তো গ্রুমিংটাই এমন হয় যে প্রথমেই দুটো পকেট আলাদা করে বড় করে, মানে দুটো পকেটে দুজনকে করে দেওয়া হয় এবং সেভাবেই বড় করা হয়। সেইটা না করে যদি মানে একই জায়গায় রেখে যদি ঘরের কাজটা মানে সবার কাজ, মানে এই জায়গাটা দেওয়া যায়, তাহলে সেই বাচ্চাটা কিন্তু সেভাবে বড় হতে পারে। এবং বাইরের জগৎটাও যে সবার জগৎ, মানে এই দুটো জিনিসই, মানে যদি মেল এবং ফিমেল বোথ থাকে, দুটো জিনিস কিন্তু, যে ঘরের জগৎটা ঘরের কাজগুলো সবার, বাইরের জগৎটা বাইরের কাজটাও কিন্তু সবার, এবং সবার জন্য খোলা এবং সবাই করতে হবে। এইখানে আমার যেটা মনে হয় যে এখানে প্রত্যেকটি বাড়ির বাবা মায়ের ভূমিকাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে এডুকেশন সিস্টেম মানে স্কুল সিস্টেম সেইটা একটা বড় জায়গা রাখতে পারে, যেখানে বাচ্চারা তৈরি হচ্ছে এবং অনেকটা সময় তারা ওখান থেকে অনেক কিছু শেখার সুযোগ পায়। সেইখানেও আমার মনে হয় এই আলোচনা, এই কালচারটা অনেক বেশি আসার দরকার। কারণ এই পুরো সিস্টেমটা তো ভীষণ পেট্রিয়ার্কেল, মানে আমরা জানি না টিচাররাও কিভাবে কথা বলেন বা কিভাবে করেন ড্রেস কোড, মানে ছোট ছোট জিনিস দিয়েও আমার মনে হয় যে ওখানে এই চর্চাগুলো আসা উচিত। বাচ্চাদের সঙ্গে এই চর্চা করা উচিত, এই প্র্যাকটিসটা শুরু করা উচিত, যেটা গিয়ে মনে হয় যে ভবিষ্যতে আমরা এরকম মেন বয়েজ আমরা পাবো যারা বাড়িটাকে সমানভাবে ভাগ করে নিতে পারবে এবং বাড়ির কাজটা নিজেদের কাজ ভাববে, মানে একদম, একদম। তো একটা তো উঠে এলো যে আমাদের ফ্যামিলির সাথে কথা বলা যেমন দরকার, তেমন এডুকেশন সিস্টেম নিয়েও, সিস্টেমের সাথেও কাজ করা ততটাই দরকার, কারণ সেটা একটা খুব ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন আমাদের চিন্তা ভাবনা তৈরি করার পেছনে। তো আমি একটুখানি আবার মৃদুলের কাছে আসতে চাই। আয়শাদি যেমন বললেন যে একটা রোল মডেল তৈরি হওয়া দরকার, যেটা তুমি তোমার জীবন দিয়েও তুমি অনেকটা শেয়ার করলে যে তুমি একটু অন্যরকম কাজ করো, যেটা আরো পাঁচজন করে না সাধারণত। তো আমি একটু তোমার থেকে জানতে চাইবো, এই যে এইটা করতে গিয়ে কি কোনো চ্যালেঞ্জ ফেস করছো, কিংবা এটা কি ওভারকামই বা কিভাবে করছো, মানে সেইটা নিয়ে যদি তুমি একটু কথা বলো। হ্যাঁ। তো সত্যি মানে চ্যালেঞ্জেস ফেস, মানে আমরা যখন প্রথমে করেছিলাম প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছিল। ইভেন মানে আমরা যখন কোনো জায়গায় মানে আমরা যখন ফিল্ডে গিয়ে মেন অ্যান্ড বয়েজ এর কাজের যখন কাজগুলো নিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছিলাম, তো তখন এই জিনিসগুলো আমরা ফার্স্ট ছিল যে হচ্ছে ইকুয়ালিটি, বাড়ির কাজ, সবার কাজ, বা আর জেন্ডার নিয়ে ছিল, বিভিন্ন জিনিস নিয়ে আমরা গ্রুপের সঙ্গে কাজ করছিলাম। তো প্রথমের দিকে যখন আমরা গ্রুপে কাজ করছিলাম, তো কিছুদিন যাওয়ার পরে আমরা ফিল করলাম যে আমরা তো ওদের গ্রুপে যাদের সঙ্গে কাজ করছি আমরা ডায়লগ দিয়ে যাচ্ছি যে বাড়িতে কাজ করা দরকার, কাজ করলে রিলেশন ভালো হবে, আমরা এই জায়গায় পৌঁছবো, আমরা অন্যরাও ভালো বলবে, সম্পর্ক ভালো হবে, অনেক কিছু ওদেরকে ডায়লগ দিচ্ছিলাম। তো কিছুদিন যাওয়ার পরে সেম আমরা 6 মাস বা 5 মাস পরে রিয়াকশন দেখি যেমনকার ছিল তেমনই আছে। তো আমরা ফিগার আউট করার চেষ্টা করলাম যে কোথায় আমাদের ফল্ট হচ্ছে, বা আমরা কিভাবে আরো সেন্সিটাইজ করবো, বা কিভাবে আরো অ্যাওয়ারনেস জেনারেট করবো, যাতে মানুষের কাছে মানে তাদের একদম মনের মধ্যে মেসেজটা যায়। তো তখন আমরা ফিল করলাম যে ওদেরকে বলার আগে আমাদেরকে যারা আমরা মানে ওদের ফিল্ডে গিয়ে কাজ করছিলাম, আমাদের নিজেদের লাইফে ফার্স্ট চেঞ্জেস আনতে হবে। ফার্স্ট চেঞ্জেস আমাদের লাইফে আনতে হবে, তারপরে সেই অভিজ্ঞতা ওদের সঙ্গে শেয়ার করতে হবে।
তো সেই জন্যই আমরা ফার্স্ট আমাদের বাড়ির কাজ করতাম। আমরা বাড়িতে যেমন এক্সাম্পল হাঁড়ি বাসন বা যেগুলো আছে খাওয়ার পরে মাজামুজি করা, ইভেন জামা কাপড় কাচাকুচি করে বাইরে ছাদে শুকনো দেওয়া। সেখানে শুধু আমার নিজের নয়, ওয়াইফেরও থাকে, তার জামা কাপড় ছিল, আমার ছিল, এগুলো কাচাকুচি করে বাইরে শুকনো দেওয়া। এবং যখন মানে বাইরে বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করতাম, এগুলোকে যখন প্রমোট করতাম, এইগুলো বলা। তো এইগুলো করতে করতে আমার প্রচুর চ্যালেঞ্জেস ফেস করেছি। যেমন আমার বন্ধুরা তো, যখন আমি ছাদে জামা কাপড় শুকনো দিতে যেতাম, বন্ধুরা তো বলতো যে ভাই তুই কি আর কোনো কাজ খুঁজে পেলিনি, তোর এই কাজটাই পড়ে রইলো যে বইয়ের জামা কাপড় তোকে ছাদে গিয়ে শুকনো দিচ্ছিস। তো আমি তাদের একটা জিনিসই তখন বলতাম যে দেখ, এটা বইয়ের জামা বা আমার জামা বলে কোনো ব্যাপার নাই, কারণ আমার তোদের বাড়ির জামা কাপড়ও কেউ না কেউ কাচ্ছে। তো আমার বাড়িতেও আমার আগে আমার কেউ না কেউ কাচতো, তো সেও তো সবার জামা কাপড় কাচতো, তখন তো কারোর সমস্যা ছিল না। এখন আমি কাচ্ছি, তাদের সমস্যা কি? তো এটা নিয়ে আর্গুমেন্ট হতো। বন্ধুরা আমাদের এরকম অনেক সময় বলতো আমাদেরকে যে ভাই এইসব কাজ করা ছেড়ে দিয়ে তুই নর্মাল টিউশন কর, তাতে অনেক সম্মান হয়। এই মেয়েদের কাজ এইগুলো নিয়ে মাথায় চড়ানোর কোনো দরকার নেই, এই কাজগুলো ছেড়ে দে, এর থেকে বেশি সম্মান তুই টিউশন কর, অনেক সম্মান হয়। তো এইরকম প্রচুর শুনতে আমাদের হয়েছে। ইভেন বন্ধু বান্ধব এইটা নিয়ে মজা করতো, একটা সময় আর কি ঠাট্টা করতো, বিভিন্ন jokes বানাতো। নিজেদের খুব খারাপ লাগতো, এমন সিচুয়েশন হতো যে মাঝে মাঝে মনে হতো যে আমি এড়িয়ে চলে যাই। যে কখনো কখনো মনে হতো যে বাবা আমি যখন কোনো গ্রুপে যাচ্ছি বা মিটিং করতে যাচ্ছি, কেউ দেখছে না তো, বা কেউ আমাকে আবার না কিছু বলে বসে, এইগুলো মাথার মধ্যে প্রথমে ধীরে ধীরে যখন এইগুলো আমি রেগুলার বাড়িতে করতে শুরু করলাম, রেগুলার আমার ফিল্ডে করতে শুরু করলাম, আস্তে আস্তে এই কথাগুলো আমার আর কানে লাগতো না, মানে জাস্ট আসছে। এবং যখন ওরাও ইম্প্যাক্ট দেখা শুরু করলো, ওরাও রেজাল্ট দেখতে শুরু করলো যে আমার ফ্যামিলি রিলেশন ভালো হচ্ছে, বন্ডিং ভালো হচ্ছে, এবং ফিল্ড এরিয়াতেও যখন কিছু কিছু চেঞ্জ এজেন্ট এই কথাগুলো শুনে যখন নিজের বাড়িতে ইমপ্লিমেন্ট করতে শুরু করলো, তারাও যখন রেজাল্ট দেখতে পেলো যে তার ওয়াইফের সঙ্গে বন্ডিং ভালো হচ্ছে, তার সংসারে অশান্তি কমছে, ভালোবাসা বাড়ছে, বা আরো অনেক জিনিসগুলো আছে। তো তখন এই জিনিসগুলো আস্তে আস্তে আমার কাছে মানে চ্যালেঞ্জেস গুলো কমতে শুরু করে। তো এক তো চ্যালেঞ্জেস গুলো এগুলো আসতে ওভারকাম করার একটাই উপায় যে নিজের কাজটাকে আগিয়ে নিয়ে যেতে হবে, নিজের মধ্যে রেগুলার চেঞ্জেস করে যেতেই হবে। কারণ আমরা মানুষ, আমরা, আমার বয়স যত বছর হয়েছে, 24-25 বছর ধরে আমি এই পেট্রিয়ার্কাল স্ট্রাকচারের মধ্যে বড় হয়েছি, চিন্তা ভাবনাও সেগুলো চুষে চুষে আমার মধ্যে আছে। তো আমি 7-8 বছরে আমার পুরোটা চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট। তাও একটাই, ওভারকামের জায়গা চেঞ্জেস করে নিতে হবে নিজের মধ্যে। এবং কখনো ডিমোটিভেট হয়ে এই কাজ ছেড়ে দেওয়া যাবে না, বা ভালো লাগছে না, শুনতে ভালো লাগছে, এগুলো না করাটাই, না করে এগুলো আগিয়ে যাওয়াটাই সব থেকে ভালো হবে। ধন্যবাদ মৃদুল। খুব ভালোভাবে তুমি বোঝালে যে বাইরে পরিবর্তন করার আগে আমাদের নিজেদের সাথে সেই কাজটা, একই কাজ করতে হবে, এবং নিজেদের মনের জানলাটাকেও মাঝে মাঝে পরিষ্কার রাখতে হবে, না হলে কিন্তু আহ আমরাই একই কথা বলবো। তো আমি ইভেন, সরি সরি, হ্যাঁ। একটা জিনিস জাস্ট মানে আমার মনে পড়লো, মানে আমার জাস্ট শুধু অ্যাড করতে যাই, মানে আমি আমার এই বাড়ির কাজ প্রায় করছি আমার ওয়াইফের সঙ্গে, বাড়িতে মা বাবার সঙ্গে। তো মা বাবাদেরও প্রথমে প্রথমে দিত না যে তুই কেন করবি, তোর তো আছে, পার্টনার আছে, ও করুক, এগুলো শুনতে হতো। রিসেন্ট মানে আমি যখন শ্বশুর বাড়ি যাই, তো আমার এটা পুরো হ্যাবিটের মধ্যে, মানে আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি যখন শ্বশুর বাড়ি যাই, তো আমার খাওয়ার পরে আমার প্লেট বা এগুলো সব পরিষ্কার নিজেই করি। তো শ্বশুর বাড়ি যখন যাই, তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো খাওয়ার পরে আমি যখন প্লেট তুলে মাজতে যাচ্ছি, তো আমার পার্টনারের মা বলছে, "এ বাবা কি করছো, এগুলো করো না, আমি করে দিচ্ছি।" আমি বললাম না না, দরকার নেই, আমি এই অভ্যাসটা আমার মধ্যে এসেছে, এটাকে মানে পরিবর্তন করার কোনো দরকার নেই, আর আমিও চাই না এটা পরিবর্তন হবে। তো ঠিক এইগুলো ঠিক। জিনিসগুলো ছোট ছোট আছে যেগুলো মানে মানে সুযোগ আছে, মানে তুমি যে কোনো সময় এটাকে আবার এনজয় করতে পারো এই সুবিধাটা, কিন্তু সেই একদম জায়গাটাকে নিজেকে স্ট্রিক্ট থাকতে হবে যে না। একদম। মৃদুল যেমন ডায়মন্ড হারবারের কথাগুলো বললো এবং সেখানে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে সেটা বললো, আমি একটু রাহুলের কাছে আবার আসতে চাই। কারণ রাহুল দীর্ঘদিন ধরে কাজ করছো শহরের মধ্যে। তো চ্যালেঞ্জ কি এখানেও একই রকম, না শহরের ম্যাসকুলিনিটি এবং গ্রামের ম্যাসকুলিনিটির মধ্যে তোমার কোনো তফাৎ মনে হয়েছে? না না, অবশ্যই তফাৎ তো ছিলই, লিজুলের মতো আমিও একই জিনিসগুলো ফেস করেছি। বাট যেটা শহরে খুব ফেস করেছি, আমি শহরের যে অঞ্চলটায় কাজ করি, এখানে একটা ধর্মীয় কনফ্লিক্ট প্রথমেই আছে, যেটা হচ্ছে
বুঝলে দাদা, ও তোমাদের মধ্যে কাজ ফাজ করা গেলেও হতে পারে, আমাদের মধ্যে এসবগুলো হয় না, বুঝলে। এবার সামান্য গ্লাসে করে জল ভরে নেওয়ার মধ্যে এখানে ধর্মের কি ঝম্প আমি বুঝতে পারি না। বা হুম। বাড়ির কাজ নর্মালি মেয়েরাই করবে, এ তো তাই আমাদের ধর্মে শেখানো হয়েছে। ও তোমাদের মানে খুব সহজ জিনিসও এত ধর্মের চ্যালেঞ্জ পেয়েছিলাম শুরুর দিকে, আমার জন্য একটু সমস্যা, একটু না অনেকটাই হয়েছিল। বাট আই এম থ্যাঙ্কফুল, মানে আমি যখন নিজে বুঝতে শুরু করলাম যে আসলে আমরা ভুল শিখে বড় হয়েছি, তো এই ভুল শিক্ষাগুলো প্রথমে ভুলতে হয়েছে। আর যেভাবে ওভারকাম করেছিলাম সেটা হচ্ছিল যে বুঝতে অনেক সময় লেগেছে যে অ্যাকচুয়ালি যেগুলো কাজ বাড়িতে করছেন সেই কাজগুলোকে যে কাজ বলে এটাই রেকগনাইজ করতাম না। এইটাতে অনেক সময় লেগে গেছে, আর এগুলোকে ওভারকাম করতে গিয়ে তো প্রচুর আওয়াজ বাড়িতে খেয়েছি, সম্পর্কে খেয়েছি, অফিসে তো কলিগরা হেল্প করে। কিন্তু আমরা অতটা লাকি নই যে পৃথিবীর সবাই আমাদেরকে আমাদের কাজকে সাপোর্ট করবে, ব্যাকআপ দেবে। বন্ধু বান্ধবরা যথেষ্ট আওয়াজ দিয়েছে, এখনো দেয়। দ্য বেস্ট পার্ট ইজ, লোকেরা মনে করে যে আমরা ডিরেক্টলি পুরুষের সাথে কাজ করি মানে মহিলাদের বিরুদ্ধে কাজ করি, উইচ ইজ নট। আমরা সকলের সাথে কাজ করি এবং পুরুষের জন্য পুরুষের হয়ে কাজ করি, আমিও পুরুষ হিসেবে, মানে বায়োলজিক্যালি তো পুরুষ। পুরুষদেরকে এটাই বোঝানোর চেষ্টা করি যে আমরা কারুর বিরুদ্ধে ভড়কানোর জন্য আসলে এই কাজটা করছি না। তুমি যদি ঘরের কাজে নিজের সময়টুকু দাও, একটা হেলদি সম্পর্ক তোমার তৈরি হবে, আমার বা মৃদুলের নয়। তুমি যদি তোমার সন্তানকে বুকে জড়িয়ে ঘুমাও, তোমারও তৃপ্তি আসবে, প্লাস তোমার ওয়াইফও 10 মিনিট ইজি হলে 10 মিনিট সময়টা ধীরে ধীরে বাড়বে। কারণ অনেক পুরুষকেই দেখেছি, আমি বাচ্চাকে বেশিক্ষণ না ঠিক সামলাতে পারি না। কেন? কারণ আমাদের তো কেউ বাচ্চা সামলাতে দেয়ই না। মনে করা হয় যে মেয়ে জন্ম একদম। দিয়েছে তার সাথে অ্যাটাচমেন্টটা বেশি, সেই পারবে। বাট ইমোশন তো আমাদেরও আছে। এবার বুঝতে এবং সেটাকে খুঁজে সেটাকে ইম্প্যাক্ট মানে অ্যাপ্লাই করতে অনেক সময় লেগেছে, আরো সময় লাগবে। সমস্যাটা একটাই, সেটা হচ্ছে যে লোকে এখনো মনে করে যে আমরা মহিলাদের হয়ে কথা বলছি, মহিলাদের জন্য করছি। আমি আবারও বলবো, না, আমি যে গন্ডগোল আছে এই গন্ডগোলগুলোর বিরুদ্ধে কথা বলছি। আমি মৃদুল বা আমরা যারা কলিগরা একসাথে কাজ শুরু করেছি, আমার মনে হয় সমানতা আসলে মহিলার আরাম হবে না, আরাম পুরুষেরও হবে, এবং একদম। পরিবারে হেলদি আবহাওয়া তৈরি হবে, এটাই সহজ। একদম। একদম। তো এই যে কথা আমরা বলছি, আমি আবার একটু আয়েশাদির কাছে আসব। এটা মানে অর্গানাইজেশন যখন এই ধরনের কিছু পরিবর্তনের কাজ শুরু করে, যেটা সবসময় খুব একটা সহজ হয় না, আহ, যেটা বহুদিন ধরে চলে আসছে, তো কোনো কমিউনিটি থেকে এরকম কোনো ব্যাকল্যাশ কি আমরা ফেস করেছি, যে যেটাতে মনে হয়েছে যে এটা নিয়ে কাজ করা খুব কঠিন হয়ে যাচ্ছে, এই নিয়ে কথা বলাটাই খুব কঠিন হয়ে যাচ্ছে? এরকম ধরনের চ্যালেঞ্জেস কি কখনো ফেস করেছো তোমরা? যদি একটু বলো। ব্যাকক্ল্যাশ তো প্রচুর থাকে মৌসুমী, মানে আমরা সবাই জানি, যারাই আমরা এইসব কাজগুলো করি আমরা জানি যে প্রচুর পরিমাণে ব্যাকক্ল্যাশের ঘটনা ঘটে। আমি হয়তো এক্ষুনি একটা পার্টিকুলার ঘটনা বলবো, যেটা কলকাতার একটি অঞ্চলে যেখানে আমাদের ধারাবাহিকভাবে কাজ চলে, সেখানে আহ এই ধরনের কনভারসেশন করতে গিয়ে ক্যাম্পেইনে যে ইস্যুস গুলো উঠে এসেছিল, তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে যে হ্যাঁ, এইটা যদি এই পেঁয়াজি মানে অ্যাজ পার্ট অফ দ্য ক্যাম্পেইন, যে সেখানে কিছু ছেলেরা আহ সেদিনকে রান্না বান্না করে অঞ্চলের মেয়েদের খাওয়াচ্ছিল, যেটা আমাদের কাজের মধ্যে সবাই আমরা কম আর বেশি করে থাকি। তো এবার সেটা নিয়ে যে আশেপাশের যারা পাওয়ারফুল লোক, মানে পলিটিক্যাল পার্টির কিছু লোকজন হঠাৎই সেখানে এসে উপস্থিত হয়, এবং সেখানে প্রবল বেগে একটা ঝঞ্ঝাট সৃষ্টি হয় যে আপনারা এগুলো কি ধরনের জিনিস প্রমোট করছেন। আপনি বলুন দোকান চালানোর কথা, এই জিনিসটাই ও দোকান চালিয়ে করুক, তো কোনো অসুবিধা তো কিছু নেই, কিন্তু আপনি এই ধরনের জিনিসগুলো কেন এখানে প্রমোট করছেন? আপনাদের আলটেরিয়র মোটিভটা কি, কি জায়গা থেকে আপনারা এই জিনিসগুলো করছেন? কিছু তো আপনাদের ইন্টেনশন আছে, কেন আপনারা এই এবং সেটা একটা পার্টিকুলার রাজনীতির সঙ্গে এরা জড়িত, যারা মনে করেন সনাতন ধর্ম আমরা পালন করছি ইত্যাদি, এবং সেগুলো বিরোধী আচরণ। যখন আমরা এই শ্রম বিভাজন, নারী পুরুষের যে শ্রম বিভাজন তার বিরুদ্ধে যদি কথা বলি, তো এই একদম। ধরনের ঘটনা তো প্রচুরই আমাদের সবারই কম আর বেশি হুম। রয়েছে, তাই হুম। না?
তো একদমই যখনই ছেলেদের কাজ হয় তখন একটা পেড কাজের সাথে যুক্ত করা হয়, মানে একই পেঁয়াজি কিংবা একই খাবার যদি সে বিক্রি করে তখন সমাজ সেটা নিয়ে প্রশ্ন করে না, কিন্তু যখন সেটা আনপেড হয়ে যায়, সেই শ্রমটা যখন আনপেড হয়ে যায় তখন সমাজ থেকে এই প্রশ্নগুলো আসে। আমি চ্যালেঞ্জের কথাটা নিয়ে একটু কাকলির কাছেও যাব। তোমাদের কমিউনিটিতে যদি এই ধরনের চ্যালেঞ্জ কিছু ফেস করে থাকো সেটা যদি শেয়ার করো, এবং সেটার থেকেও বড় কথা সেটা থেকে ওভারকাম কি করে করলে, সেই স্ট্র্যাটেজি গুলো যদি একটুখানি বলো। দেখো, মৌসুমী, এই কাজটাই তো ছেলেদের সঙ্গে আলোচনা করে একটা জায়গায় বসিয়ে তাদের সঙ্গে আলোচনা করাটাই আমাদের কাছে বিশাল চ্যালেঞ্জ মনে হয়েছে। মানে সবসময় একটা এইরকম অ্যাটিটিউড যে ছেলেরা তো কাজে যাচ্ছে, মানে তারা ফিরবে রাতে, তাদের কোথায় এত সময় এগুলো নিয়ে আলোচনা করবে। আর আলোচনা করতেও কোনো ইন্টারেস্ট প্রথমে ক্রিয়েট করা যায় না। মানে বাড়ির কাজ মানে কি, বাইরে এতক্ষণ কাজ করেছি আবার বাড়ির কাজ করব, মানে এটা নিয়ে তাদের কোনো ইন্টারেস্টই নেই। তো সেই জন্য অনেক রকম স্ট্র্যাটেজি আমাদের ফলো করতে হয় যে কিভাবে তারা অ্যাক্সেস দেবে, কিভাবে করবে। কিন্তু মানে যেটা মনে হয়েছে যে আহ, এক মানে আমাদের যেটা বারবার মনে হয়েছিল যে আমরা যদি দু পা এগোই মাঝে মাঝে, কিন্তু তারপরেই হয়তো কিছুদিন পরে দেখি আবার পাঁচ পা পিছিয়ে গেছি। মানে কোনো পুরুষ মানুষ বা কোনো পুরুষ বন্ধু বা ছেলে বন্ধু যদি মনে হলো সে একটু বুঝেছে বা সে একটু চেষ্টা করছে ভাবনা চিন্তা করতে, সে তারপরে তার আশেপাশে লোকজন বন্ধু বান্ধবের কথা এতটাই আবার মোটিভেটেড হয়ে যায়, মানে আমরা যেটুকু চেষ্টা করেছিলাম এটা গিয়ে তারপরে তাকে, সে তো পুরো পিছিয়ে যায়। এবার তারপরে সে তার পুরো কন্ট্যাক্ট গুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করে যাতে আমরা তাকে আর ধরতে না পারি। মানে ধরলে আবার সে আমাদের কিভাবে ফেস করবে। হ্যাঁ, কিন্তু সে বলতে পারছে না যে এদিকে না আমি এটা ঠিক বিশ্বাস করি না, অথচ বন্ধু বান্ধবের কাছে লজ্জা কাছে, যেগুলো মৃদুল বলছিল আর কি, মানে হুম হুম। এই জিনিসটা অ্যাকচুয়ালি। তো এইটা আমরা খুব ফিল করেছি। এবং অনেক সময় এটাও হয়েছে যে কোনো ছেলে অনেক দিন ধরে আমাদের সঙ্গে থাকলো এবং খুব পলিটিক্যালি কারেক্ট কারেক্ট কথা বলে গেল, তারপরে দেখা গেল গ্রুপে একটা মেন্স রাইটস নিয়ে একটা কমেন্ট করলো, হ্যাঁ ছেলেদেরও তো এটা থাকা দরকার সেটা, মানে তখন আমরা একটু হতাশ হয়ে যাই বা আবার তার সঙ্গে কথা বলতে শুরু করতে হয় যে কোথায় অসুবিধেগুলো, এটা কেন থাকবে না, মানে মেন্স রাইটস বলতে ঠিক কি বলো, মানে মেন্সদের তো সব জন্মানোর পর থেকে সবই আছে, মানে কোথায় তাদের নেই, মানে এইগুলো আমাদের অভিজ্ঞতার মধ্যে এসছে। এবং ওই একমাত্র যে তাদেরকে সঙ্গে কথা বলা ডিসকাশন, আমি একদম পার্সেন্ট টু পার্সেন্ট যেহেতু বলছি, সেখানে তাদের সঙ্গে আবার একটা ডায়লগ শুরু করতে হয়, আবার একটা ডিসকাশন শুরু করতে হয়। তারা তাদের যে বিশ্বাসটা বা তাদের যে মানে কি বলবো, একটা যে মনের জোর, মানে এটাও একটা পুরুষ মানুষের যখনই একটা অন্য স্রোতের উল্টো দিকে কিছু এগোচ্ছে, সেটা একটা তো বিশাল একটা জোরের দরকার হয়, যে অন্য পাঁচটা পুরুষ মানুষকে সে কি উত্তর দেবে এবং সামলাবে। যেটা মানে আমার খুব ভালো লাগছিল, মৃদুল বলছিল যে আমি মিটিং এ যাচ্ছি যাতে কেউ না দেখে লজ্জায়। এটা কিন্তু বেশিরভাগ ছেলেদের এটা আছে, আমরা বুঝতে পারি যে মিটিং ডাকলে তারা পালিয়ে পেলে বেড়াবে, তারপরে ফোনে কথা বলছে হয়তো, হ্যাঁ এরকম এরকম। তো হুম। এই জন্য এই কাজটা ভীষণ কঠিন এবং আমাদের 1:1 তখন ডায়ালগে যেতে হয়, যে আমরা হয়তো মিটিং বসাতেই পারছি না। তো ওভারকাম করতে গেলে আবার একটা বড় সময় নিয়ে শুরু করতে হয়, ডায়ালগ চালাতে হয়। আর এই টাইপের ক্যাম্পেইন খুব হেল্প করে, যে তারা যদি ক্যাম্পেইনের মধ্যে যদি ঢোকা যায় এবং আমরা একটা জেন্ডার মেলা করি বা এই টাইপের ক্যাম্পেইন এবং এরকম নেটওয়ার্ক, যেটা ফোরাম টু এনগেজমেন্ট বা মেন এনগেজ ইন্ডিয়াতে, এইরকম যখন আমরা বড় একটা আহ, ছাতার নিচে যখন তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করি যে তুমি একা নও, এরকম বহু মানুষ কিন্তু আহ এরকম একটা লিঙ্গ সমতা নিয়ে ভাবছে, কিভাবে ছেলেরাও আরো ভালো থাকতে পারে সব নিয়ে ভাবছে, এবং কিভাবে মহিলাদেরও ভালো রাখতে পারে সেটা নিয়েও তারা ভাবছে। তখন কোথাও একটু মনে হয় যে একটু আবার এক পা দু পা এগোনো যায়। একদম। যেহেতু ঘরের কাজটা সবার কাজ নয়, মহিলাদেরই কাজ, এই চিন্তাটা এত ভেতরের, সুতরাং এইটা নিয়ে কথা বলাটা খুব একটা সহজ নয়। বারবারই আমাদের বলে যেতে হবে। তো আমি একটু এবার সবাইকে একটা লাইনে কিংবা একটা সেন্টেন্সের মধ্যে একটু ফিউচার স্ট্র্যাটেজি কি কি আমরা নিতে পারি সেইটা যদি এক লাইনে এক কথায় বলতে হয় তাহলে আহ কি হতে পারে সেটা যদি একটু তোমরা বলো। আয়শা দি, যদি শুরু করো।
মৌসুমী, দুটো জিনিস। এক নম্বর, আমি বলবো যে আমাদের সবারই এই প্রচেষ্টাতে সামিল থাকাটা একান্ত জরুরি। আর অন্যদিকে এই ছবিগুলো সমাজে নিয়ে যাওয়া, হুম, যাতে একটা আলোচনার পরিসর আহ, আহ, থাকে, সেই জিনিসটা তৈরি হয়। খুব জরুরি। হ্যাঁ, মানে আমার মনে হয় এটার জন্য হচ্ছে খুব মানে বেশি বেশি করে আমাদের যে কাজগুলো হচ্ছে সেখানে আহ, ছেলেদের যে বেনিফিট গুলো হয়, মানে তারা যে এই যুক্ত হয়ে তাদের কি বেনিফিট হচ্ছে, নট কি তারা সমাজে কিভাবে পরিবর্তন হবে সেই জিনিসগুলোকে না আগে দেখানো বা ডায়লগ না করার, তার থেকে যে তাদের কি বেনিফিট হচ্ছে সেই জিনিসগুলোর উপরে যদি মেন ফোকাস রাখা যায়। আর 2 নম্বর কথা হচ্ছে যদি এই যে মেথডটা চলে আসছে, যেভাবে আমরা ওদের সঙ্গে এঙ্গেজ হচ্ছে মিটিং এর থ্রু বা হচ্ছে অ্যাওয়ারনেস এর থ্রু, এগুলোকে যদি একটু ইনোভেশন, এই হ্যাঁ, মিটিং গুলো যদি কোনো ছোট ভিডিও ক্লিপস বা ইন্টারাক্টিভ হয় বা কোনো কার্টুনের মধ্যে যদি সেগুলো দেখানো যায়, মানে এইগুলোতে তারা খুব মানে নিজেদের কানেক্ট করতে পারার বিষয়গুলো নিতে পারবে না। মানে তার থেকে আমরা যেগুলো করছি, যে আমরা মুখে গিয়ে মিটিং করছি বিভিন্ন বিষয়গুলো নিয়ে বলছি, তাতে অনেকটা ওদের ইন্টারেস্ট হারিয়ে পড়ছে। তো এই জিনিসগুলো যদি থাকে, যে এই জিনিসগুলো আরেকটু যদি ভালো করে ইন্টারেস্টিং করা যায় আরো, যাতে ওদের কানেক্টিভ যাতে আরো হয়, তো এইগুলোর উপরে মেন যদি থাকে খুব ভালো হবে। থ্যাংক ইউ মৃদুল। রাহুল, যদি একটু শেয়ার করো এক লাইনে আমাদের ফিউচার স্ট্র্যাটেজি কি হওয়া দরকার। অলরেডি আয়েশাদি এবং কাকুলিদি বলেছেন। আমার মনে হয় যে আমরা বড় হচ্ছি অনেক দিদিদেরকে দেখে, তাদের থেকে অনেক শেখার সুযোগ পেয়েছি, কিন্তু আমাদের পরের জেনারেশন ছেলেরা যাদের সাথে আমরা কাজ করছি, ওদের জন্য যদি ঠিকঠাক মডেল তৈরি হয় যাদের দেখে ছেলেরা অনুপ্রেরিত হবে যে আচ্ছা এই দাদাদের মতো হওয়া যেতেই পারে, আমার মনে হয় এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। আর দুই সেকেন্ড, মেবি এটা একটু একটু ঝড় তোলার মতো বিষয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এরকম আলোচনা এখন চলছে যেটাতে পুরুষদের অধিকার, মহিলাদের অধিকার, পুরুষের ওপর অত্যাচার, নারীর ওপর নির্যাতন, মানে একটা বিপরীত হাওয়া চলছে। কে করছে কেন করছে সেটা বলার না, আপনারা জানেন। বাট আমার মনে হয় এই টক্সিক ম্যাসকুলিনিটি বের করার জন্য যে কাজটা আমরা চেষ্টা করে যাচ্ছি, এই টক্সিক আলোচনাগুলোকেও কিভাবে বাইপাস করা যেতে পারে। কারণ ফোনে ছেলেরা কি অ্যাক্সেস করছে আমাদের হাতে নেই। তারা যেমন সোয়ামের ভিডিও দেখছে, আয়শাদির বানানো ভিডিওগুলো যেমন দেখছে তালাশে, ঠিক একই রকম ভাবে আরো কিছু নেগেটিভ ভিডিওগুলো তাদের কাছে যাচ্ছে, যেখানে বলছে যে পুরুষের ওপরও তো নির্যাতন হয়, পুরুষেরও তো অধিকার থাকার কথা, যেটা কাকুলিদিও বললেন। আমার মনে হয় এই জিনিসগুলোকে যদি আমরা একটু কাটিয়ে দিতে পারি না, ওরা তাহলে একটা একটা সুন্দর ফ্লোতে এগোতে পারবে। একটা বিপরীত হাওয়া এসে গেছে যেটা কাজকে বাধা দিতে পারে, ওই বিপরীত ওই হাওয়াটাকে যদি আমরা কোনোভাবে ঠেকিয়ে দিতে পারি, যুদ্ধে হয়তো যেতে খুব ভারী লাগছে ব্যাপারটা, কিন্তু এইগুলো আমাদের কাজে ক্ষতি করবেই। তো ঠিক, ঠিক, এটা একটা উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। একদম। কাকলি, যদি একটু এক সেন্টেন্সে বলো স্ট্র্যাটেজিজ আমাদের কি হওয়া দরকার। আহ, সবাই তো মোটামুটি বলে দিল। আমার যেটা মনে হচ্ছে যে আমি আগেও বললাম যে আমার ভীষণভাবে মনে হয় যে ছোটদের সাথেই আলোচনা শুরু করা উচিত। তো সেই জন্য স্কুল, ইনস্টিটিউশন, মানে যেখানে যেখানে বাচ্চাটা যাচ্ছে সেখানে, দেখো আগে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি দুটোই আমার মাঝে মনে হয় যে উভয়টা দুটো বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। তো এইগুলোর আলোচনা এবং প্র্যাকটিস, মানে এইটা যদি শুরু করা যায়, মনে হয় কোথাও গিয়ে একটু রেজাল্ট হয়তো পাওয়া যেতে পারে, একটু লং টার্ম কিন্তু রেজাল্ট হয়তো পাওয়া যেতে পারে। ঠিক, ঠিক। থ্যাংক ইউ।